যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যা, সেটি যে কেন্দ্রের অধীনে, সেই কেন্দ্রে বিজেপি পরাস্ত। এমনকি যিনি ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গভীর, তিনি বিরাট কেন্দ্র থেকে পরাস্ত হয়েছেন। ফলে এবারে সেই অর্থে কিন্তু হিন্দুত্বর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতাবাদের যে আদর্শ, সেটা কিন্তু মানুষকে প্রভাবিত করতে পারে, বরং মানুষের দৈনন্দিন জীবনে যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা, তাদের ব্যক্তিগত জীবনের উন্নতি, সেইটা কিন্তু মানুষের কাছে মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে সম্পূর্ণভাবে তারা কিন্তু নরেন্দ্র মোদীকে পরাস্ত করেননি, কিন্তু ধন্যবাদ আমি বলবো আপনাকে। যে কিছুটা হলেও একটু সতর্ক করেছেন বিজেপি। ধন্যবাদ। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। গৌতম, বুথ ফেরত জরিপের সঙ্গে মূল চূড়ান্ত ফলাফলের বিশাল ব্যবধান, তো দিন শেষে বিজেপির ভাগ্যে কি হতে চলেছে জানাবেন। ধন্যবাদ, নমস্কার। আমি দিল্লিতেই থাকি, কখনো কখনো কলকাতা যাই। যাই হোক, এটা বড় কথা নয়। প্রথম কথা, আপনি যেটা বলবেন যে নিঃসন্দেহে যে বুথ ফেরত জরিপের যে সম্ভাবনার কথা বলা হয়েছিল, তার সঙ্গে বর্তমান যে ফল প্রকাশিত হয়েছে তার কোনো প্রায় মিল নেই। এবং ভারতের বুথ ফেরত জরিপ অনেক সময় সঠিক হয় না, এটা আরো একবার প্রমাণিত হলো। নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে প্রথম যখন ভোটের মেশিন খোলা হয়, তাতে দেখা যায় প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং 5,000 ভোটে পিছিয়েছেন, যেটা প্রায় অভাবনীয়। যেটা কি বোঝা যায় যে এবারে ভারতের সম্ভবত হয়তো ফলাফলটা অন্যরকম হতে চলেছে। এই প্রথম আবার অনেক দিন পর, ঠিকই বলেছেন আপনি, ফলাফল ত্রিশঙ্কু হতে চলেছে। কারণ ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না, তারা সহযোগী সহ পাচ্ছেন, কাছাকাছি পৌঁছচ্ছেন, এর বিষয়ে নিঃসন্দেহ। আর সরকার গঠন তাদেরই করে ফেলা উচিত, এটাও যেমন ঠিক, কিন্তু একই সঙ্গে বিরোধীরাও চুপ করে বসে নেই। তারা একেবারে ঘাড়ের ওপর যেহেতু তাদের সংখ্যাটা নিঃশ্বাস ফেলছে, তারাও চেষ্টা করছেন যে বিজেপির শরিক যারা রয়েছে, বিশেষ করে অন্ধ্রের তেলুগু দেশম পার্টি এবং বিহারের নীতিশ কুমারের দল, তাদেরকে তাদের দিকে টানা যায়। আগামীকাল এ বিষয়ে একটি বৈঠক হবে। ইন্ডিয়া জোট, যেটা বিরোধীদের জোট, তারা ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে তারা সরকার গঠনের কোনো উদ্যোগ নিচ্ছেন নাকি তারা বিরোধী আসনে বসবে। তবে নিঃসন্দেহে অনেকদিন বাদে একটা শক্তিশালী বিরোধী দল ভারতের পার্লামেন্টে দেখা যাবে, এবং সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার তারা একতরফা ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বেশ চাপের মুখে থাকবেন বলে। এবং এটা ভারতের মানুষ সাধারণভাবে স্বাগত জানাচ্ছেন যে গণতন্ত্রে বিরোধী দলের অস্তিত্ব থাকাটা জরুরি, তাতে গণতন্ত্র বিকশিত হয়। গৌতম, এই যে বিজেপির অবনতি হলো এবং কংগ্রেসের উত্থান হলো, তো এর কারণটা কি বলে মনে করেন? প্রথমত, যেটা গত 10 বছরের যে নরেন্দ্র মোদীর শাসনে যেটা ঘটনা, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারিত্ব, এই বিষয়গুলো মানুষের মধ্যে কংগ্রেস দল প্রচার করতে পেরেছে। একই সঙ্গে কিন্তু বিজেপি দল তারা হিন্দুত্বের একটি আদর্শে বিশ্বাসী, এর ফলে সমাজে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আকৃষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে কংগ্রেস দল সেক্ষেত্রে তারা কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং ভারতীয় সংবিধানের মূল্যবোধের কথাই প্রচার করতে চেয়েছিল, এবং এটাও তারা বলেছিল যদি ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, তাহলে সেই সংবিধানকে তারা পরিবর্তন করবে। অর্থাৎ সংবিধানে যে অধিকারগুলো আছে, অধিকারগুলো পরিবর্তিত হতে পারে। যে রাহুল গান্ধী প্রত্যেকটা সভায় ভারতীয় সংবিধানকে দেখিয়ে বলেছেন। এটা মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস অর্জন করতে পেরেছে কংগ্রেস দল। কারণ আপনি হয়তো জানেন হয়তো নিশ্চয়ই, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যা, সেটি যে কেন্দ্রের অধীনে, সেই কেন্দ্রে বিজেপি পরাস্ত। এমনকি যিনি ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গভীর, তিনি বিরাট কেন্দ্র থেকে পরাস্ত হয়েছেন। ফলে এবারে সেই অর্থে কিন্তু হিন্দুত্বর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতাবাদের যে আদর্শ, সেটা কিন্তু মানুষকে প্রভাবিত করতে পারে, বরং মানুষের দৈনন্দিন জীবনে যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা, তাদের ব্যক্তিগত জীবনের উন্নতি, সেইটা কিন্তু মানুষের কাছে মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে সম্পূর্ণভাবে তারা কিন্তু নরেন্দ্র মোদীকে পরাস্ত করেননি, কিন্তু আমি বলবো যে কিছুটা হলেও একটু সতর্ক করেছেন বিজেপি। ধন্যবাদ।